হ্যালো। আমার প্রত্যেকটা ভিডিওতে মোস্ট রিকোয়েস্টেড একটা কমেন্ট থাকে আমার সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি শেয়ার করার জন্য। আমার সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি খুবই রোলার কোস্টার একটা জার্নি ছিল। আমি কোনোদিন ভাবিনি ওই জার্নিটা শেয়ার করব, বাট হেয়ার ইট ইজ। সো আমার প্রথমবারের অ্যাডমিশন জার্নি শেষ হয় হচ্ছে 10ই মে জিএসটি অ্যাডমিশন দিয়ে। এবং জিএসটি অ্যাডমিশন দিয়ে যখন দেখতে পাই যে কোথাও আশানুরূপ ফল পাচ্ছি না এবং কোথাও ভর্তি হতে পারবো না, তখন আমি ডিসাইড করি যে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিব। বলে রাখি যে আমি হচ্ছে ফার্স্ট টাইমে কোথাও ভর্তি ছিলাম না এবং ন্যাশনালেও এক্সাম দেইনি। ইগোর জন্য ন্যাশনালে ফর্ম উঠাইনি, সো ন্যাশনালেও পরীক্ষা দেইনি। এবার আসা যাক সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিতে। সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি যখন দিব ডিসাইড করি, তখন আমাকে বাসা থেকে বলে যে তুমি কি প্রাইভেটে পড়ার চিন্তা ভাবনা করছো? কিন্তু তখন আসলে আমার মাথায় একটা জিনিস আসে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি যদি ভালো কোনো ডিসেন্ট ক্যাটাগরির একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাই, তাহলে আমাকে 10 থেকে 11 লাখ টাকা বা কোনো কোনো ক্ষেত্রে লাইফ সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য তার বেশিও খরচ করতে হতে পারে। তাই আমার কাছে মনে হয়েছিল যে প্রতি মাসে বা সেমিস্টারে বাসা থেকে ওই এক্সট্রা টাকাটা নেওয়ার একটা প্রেশার প্লাস পড়াশোনার প্রেশার, আমি হয়তো সব কিছু একসাথে হ্যান্ডেল করতে পারবো না। তাই আমি ওই অপরচুনিটিটা গিভ আপ করি এবং আমি আমার ডিসিশনে স্টিক থাকি যে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিব। সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি দেওয়াটা বলাটা যতটা সহজ, কিন্তু বাস্তবে সেটা করাটা ততটাই ঠিক কঠিন। এটা প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। যখন আমি জার্নিটার মধ্যে ঢুকলাম, তখন আমি বুঝতে পারি যে সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি কেন এত বেশি কঠিন। সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নির শুরুর দিকের ঘটনা কিছুটা বলি। সেটা হচ্ছে যখন বাসা থেকে আমাকে বলে যে তুমি কিসের প্রিপারেশন নিতে চাও। বলে রাখি, প্রথমবার আমার প্রিপারেশন ছিল ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমি কোনো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোনোটারই কোনো প্রিপারেশন নেইনি। আমি স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম আমি আবার ইউনিভার্সিটি প্রিপারেশন নেব। কিন্তু এর কিছুদিন পরে, অর্থাৎ 10ই মের পরে রেজাল্ট সব কিছু হয়ে যাওয়ার পরে, আমার মনে হয় এটা জুন মাসের শুরুর দিকের কথা, 2025 সালে, তখন বাসার সবার না বললেও মোটামুটি সবাই একটা জিনিস আমাকে মানে বলা শুরু করে দেয় যে এইবার মেডিকেল প্রিপারেশনটা নাও। একবার তো ভার্সিটি প্রিপারেশন নিলে হলো না, আরেকবার কি ভার্সিটি নেবে? তখন সিচুয়েশান এমন হয়ে গিয়েছিল, যদি আমি মেডিকেল প্রিপারেশনটা না নিই আর যদি ভার্সিটি প্রিপারেশানে আমি যদি স্টিক থাকি, তাহলে হয়তো বা আমার পুরো জার্নি আমি এত স্মুথলি এগোতে পারবো না। তখন আমি আসলে আম, ঝোঁকের বশে বলে দিই যে আমি আসলে মেডিকেল প্রিপারেশন নিব। সবাই তখন একটু সন্তুষ্ট হয় যে আমি এবার মেডিকেল প্রিপারেশন নেব, মূলধারার কোনো প্রিপারেশন। স্বাভাবিকভাবে আমার বায়োলজি জিনিসটা ছোটোবেলা থেকে খুব পছন্দ। ছোটোবেলা বলতে ক্লাস 9 থেকে, যেহেতু আমরা বায়োলজি বই পড়ি, তো ক্লাস 9 থেকে বায়োলজি বইটা আমার ভীষণ পছন্দের একটা সাবজেক্ট। এখন যেটা সবচেয়ে বেশি আম, দেখা যায় সেটা হচ্ছে যদি কারো বায়োলজি পছন্দ হয়, ধরে নেওয়াই হয় যে সে মেডিকেলে পড়বে। আর যদি কারো ম্যাথমেটিক্স বা ফিজিক্স পছন্দ হয়, তাহলে ধরে নেওয়া হয় যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। কিন্তু আমার ক্ষেত্রে বাস্তবতাটা একটু আলাদা ছিল। আমার বায়োলজি পছন্দ হতো, কিন্তু বায়োলজির যে বিভিন্ন ফলিত শাখাগুলো ছিল, ফার্মেসি, মাইক্রোবায়োলজি বা আরও আদার্স যা যা কিছু আছে, সেগুলো নিয়ে আমার ভীষণ ইন্টারেস্ট ছিল। মূলধারার মেডিকেল যে অ্যাডমিশন, সেটা নিয়ে আমার কোনোদিন কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু আমার ভাইয়া আমাকে সেদিন ফোন দিয়ে বলে, অর্থাৎ জুন মাসের দিকে, যে তুমি যেহেতু বায়োলজি এত পছন্দ করো, তুমি কেন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ না? মেডিকেল প্রিপারেশন নাও। আর আমি এটা বলে রাখি যে যদি কারো প্রথমবার অ্যাডমিশন না হয় কোথাও, দ্বিতীয়বার যে সে নিজের হয়ে কোনো স্ট্যান্ড নিবে, এইটার মতো পরিস্থিতি থাকে না। তাই অনেকে বলতে পারো যে আমি কেন বলিনি যে আমি ওই প্রিপারেশনটা নিব না, এই প্রিপারেশনটা নিব। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, যেটা আমার ক্ষেত্রেও সত্য ছিল। এবার আসি এর পরের ঘটনাগুলোতে। জুন মাসের শেষ দিকে, জুন মাসের 27 বা 28 তারিখের দিকে, আমি আমার গ্রামের বাসা ছেড়ে শহরে আবার চলে যাই, যেখান থেকে আমি অলরেডি 2.5 বছর পড়াশোনা করছি। আমি চেয়েছিলাম সেকেন্ড টাইম অ্যাডমিশনটা বাসা থেকে প্রিপারেশন নিতে, কিন্তু আমি এর আগের একটা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে
এত বেশি নেগেটিভিটি আর টক্সিসিটি আমি চারপাশ থেকে সহ্য করছি যে আমি আসলে বাসা থেকে আর প্রিপারেশন নেওয়ার মতো মুডেই ছিলাম না। আমি ততদিনে বাসায় বলেই দিয়েছিলাম যে আমি আর বাসায় থাকবো না, আমি চলে যেতে চাই, আমার কোচিং টোচিং সব কিছু শুরু করে দিব। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমাকে সবাই বলে তাহলে মেডিকেলের জন্য কি প্রিপারেশন নিবে না নিবে। আমি জানতামও না যে অনলাইনে কোন এডটেকটা ভালো মেডিকেলের জন্য বা কোনটা না ভালো। সো আমি আগে যেখানে থাকতাম আমার রুমের পাশে যে রুমমেট ছিল ও মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল, ও একটা অনলাইন এডটেকে ভর্তি ছিল। আমি ওর দেখা দেখি ওইটাতে হচ্ছে এনরোল করে ফেলি এবং ওইটা হচ্ছে খুবই ফেমাস একটা মেডিকেল এডটেক। যাই হোক, এর পরবর্তীতে আমি সারা দিন রাত মানে যখন এনরোল করি, ওইটা খুব সম্ভবত ঈদের পরে এনরোল করি এবং এটার পরে আমি সারাদিন ভাবতে থাকি যে আমি তো মেডিকেলে এনরোল করলাম, আমার তো মেডিকেলের দিকে কোনো প্যাশন নাই, আমি এখন কি করব, আমার তো ভার্সিটিতে পড়ার ইচ্ছা। তখনই আমি প্রতিষ্ঠানের নাম বলছি কারণ আমার এটা নিয়ে কোনো প্রকার কোনো রিগ্রেট নেই। তখন হচ্ছে অ্যাচিভের ব্রাঞ্চগুলোতে সেকেন্ড টাইম অ্যাডমিশনের এক্সাম রুটিন প্রকাশিত হওয়া শুরু করে দেয়। ওটা দেখার পরে আমার মনে হলো যে আমি এটা কেন করছি না, যে আমি অ্যাচিভে ভর্তি হয়ে থাকি প্লাস এখানে হচ্ছে একটা অনলাইন মেডিকেল, এটা তো আমি পড়বই না, কিন্তু আমার জন্য একটা গুড পয়েন্ট হচ্ছে যে আমি অ্যাচিভে যদি এভরিডে এক্সাম দিই তাহলে আমার সব কিছু আবার প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। আমি কি করি, আমি আবার হচ্ছে বাসা থেকে টাকা নিয়ে অ্যাচিভের কোর্স কিনি, যেটা হচ্ছে অফলাইন এক্সাম, সেটার কোর্স কিনি। তো এরপরে হচ্ছে 29 জুন, হ্যাঁ 29 জুনের দিকে আমি হচ্ছে শহরে চলে যাই, মানে রাজশাহীতে চলে যাই। এরপরে হচ্ছে যাওয়ার পরে কয়েকদিন সময় লাগে আমার সব কিছু গোছাতে আর করতে, এবং আবার যেহেতু অনেকদিন পরে ব্যাক করেছি সব কিছু মিলিয়ে বেশ একটু শান্তিও লাগতেছিল। অনেকদিন পরে টক্সিসিটি সব কিছু বাদ হয়ে গেছে জীবন থেকে। এর পরবর্তীতে প্রথম 2টা এক্সাম আমি অ্যাচিভে দিছিলাম না, এর পরের এক্সামগুলো দেওয়া শুরু করি কিছুটা। আর সাথে সাথে প্রত্যেকটা দিন হচ্ছে আমি মেডিকেলের জন্য একদমই পড়তাম না, কোনোদিন পড়িও নি, কিন্তু বায়োলজির ক্লাসগুলো দেখতাম। এরপরে হচ্ছে আমার মা প্রত্যেকটা দিন মানে সন্ধ্যাবেলা আমাকে ফোন দিত, দিয়ে বলতো যে মেডিকেল প্রিপারেশন কেমন হচ্ছে না হচ্ছে। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি সাফোকেটিং একটা পয়েন্ট ছিল। প্রত্যেকটা দিন আমাকে বাসা থেকে যেই ফোন দিক আমাকে জাস্ট একটা কোশ্চেনে জিজ্ঞেস করে যে আমার মেডিকেল প্রিপারেশন কেমন যাচ্ছে, অথচ আমি মেডিকেলের কোনো প্রিপারেশানই নিচ্ছি না। এই একটা প্রশ্ন শোনার পরে আমার ওই পুরোটা দিন বা রাত নষ্ট হয়ে যেত, আমি কিচ্ছু করতে পারতাম না, একটা গিল্টি ফিল আমার মধ্যে অলওয়েজ কাজ করতো। জুলাই জুলাইয়ের পরবর্তী সময় আগস্টে আমার মা আমার কাছে যায় কিছুদিন থাকার জন্য, অলমোস্ট 14-15 দিন থাকে। তখন যখন আমি সামনে থেকে আম্মুকে দেখি তখন আমি অলরেডি আবার ফিক্স করি কি যে ঠিক আছে মেডিকেলটা একটু পড়ে দেখি কি হয় না হয়। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বুলশিট একটা ডিসিশন, বাট তাও আমি যে সিচুয়েশানে ছিলাম সেটা সবচেয়ে বেশি আমার মনে হয় যে আনস্টেবল একটা সিচুয়েশান। ওই সিচুয়েশানে মানুষের এরকম চিন্তাভাবনা করাটা খুবই স্বাভাবিক। তো কিছুদিন আবার 2 দিন মেডিকেলের পড়াশোনা করি, পড়ে আর ভালো লাগে না, আমি ওই গতানুগতিক মেডিকেল প্রিপারেশনটা আমার পছন্দই না। একটা জিনিস বলে রাখি, ফিজিক্সে একদিন হচ্ছে ক্লাস করতে বসছি, ওই দিন হচ্ছে ভেক্টরের ক্লাস করার দিন। সো ওই দিন ভাইয়া বলে যে ভেক্টরের এই মানগুলো মুখস্থ করতে হবে। মানে একটা অঙ্ক ছিল না, আমার এখন মনে পড়তেছে না, যে একটা কোণ যদি অপর একটি কোণের মানের সমান হয়, থিটা থিটা বা আলফার মান কত হয়, যেটার অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি, এরকম কিছু কোশ্চেন মানে করতে করতে মুখস্থ হয়ে যায়। কিন্তু যদি শুরুতেই বলা হয় যে ওইটা মুখস্থ করতে হবে, তাহলে ব্যাপারটা কেমন যেন আমার কাছে লেগে গিয়েছিল। তাই আমি ওই দিন ডিসাইড করি যে এই প্রিপারেশন আমাকে দিয়ে আর হবে না, আমার এটা গিভ আপ করাটা এক্সট্রিম। আমি 2 দিন পরে আবার ভার্সিটি প্রিপারেশন নিই, এইবার আমি অ্যাচিভের এক্সামগুলোতে ফোকাস করি। ততদিনে মোটামুটি হচ্ছে কাজ শক্তি ক্ষমতা এই পর্যন্ত এক্সাম আসছে, বা নগ্নবীজি আবৃতবীজি এই অধ্যায়গুলো চলতেছিল এক্সামে, মানে খুব বেশি একটা এগোইনি, মোটামুটি মাঝখানের দিকে এক্সামগুলো। আমি আবার ভার্সিটি প্রিপারেশনের দিকে টার্ন করি, মোটামুটি দেই, ভালো দেই আর করি। এরকম করতে করতে যখন হচ্ছে সেপ্টেম্বর
অক্টোবরের দিকে যখন আসে, নভেম্বরের 12 কি 13 তারিখে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল। অক্টোবরের দিকের কিছু ঘটনা এরকম ছিল, আমি প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমাতাম এবং মাঝরাতের দিকে উঠে যেতাম, রাত 3টা বা 4টার দিকে। এবং ওঠার পরে প্রত্যেকটা দিন আমার মাথায় একটা চিন্তায় আসতো, আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি না, কি হবে রেজাল্টের দিন, আমি কি বলবো বাসায়? এই যে এতগুলো মানুষ আমার দিকে তাকায় আছে, বা এতগুলো মানুষ আমাকে যে আবার কথা শোনাবে, আমি সব কিছুর উত্তর কি করে দিব? ফলস্বরূপ ওই পুরোটা রাত আমি ঘুমাতে পারতাম না, পরের দিন আমার খারাপ যেত, এরকম করতে করতে 2-3 দিন খারাপ যেত। আমার রিলেটিভসদের কিছু নমুনা দিই। আমার রিলেটিভসগুলো এরকম, তারা মানে 15-20 দিন পর পর আমাকে একদিন ফোন দেবে, এবং এই একদিন ফোন দিয়ে এমন কিছু কথা শোনাবে যেটা আমি আগামী 30 দিনে হজম করতে পারবো না। সো এরকম করতে করতে নভেম্বর মাস চলে আসে, এবং এতদিনে যদি আমি বলি আমি মেইনলি পড়াশোনা করছিটা কি, ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিছুই তেমন পড়িনি। জাস্ট একটু কোশ্চেন ব্যাংক ঘাটতাম আর করতাম, প্রত্যেকটা দিন একটু স্টেবল হওয়ার চেষ্টা করতাম, বাট পারতাম না। আমি এর মধ্যে অনেক কয়দিন চেষ্টা করছি বাসায় বলে দেওয়ার, ফোন করে যে আমি এই প্রিপারেশনটা নিব না, হচ্ছে না। কিন্তু যতবারই বলার চেষ্টা করছি, ততবারই একটা পাল্টা কিছু আমি শুনছি। তো কোনোদিন আসলে আর সাহস করিনি, আমার কাছে মনে হয়েছে যে কয়টা দিন ভালো যাচ্ছে যাক, এর পরের দিনগুলো না হয় দেখা যাবে। এর পরের দিনগুলো যে দেখা যাবে, এই জিনিসটা যে আমি এইভাবে দেখব, সেটাও কোনোদিন ভাবিনি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসে, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের 19 তারিখ হচ্ছে খুলনা ইউনিভার্সিটির এক্সাম ছিল। এই প্রেশারে আমি খুলনা ইউনিভার্সিটির এক্সামের জন্য কিছুই করতে পারিনি আসলে। আমি জানা কিছু কোশ্চেন খুলনা ইউনিভার্সিটির এক্সামের দিন ভুল করে এসেছি, মানে প্রেশার বলো আর যাই বলো না কেন, সব কিছু নষ্ট হয়ে গেছে। 12 তারিখের পরে ঘটনা বলি এবার। 12ই ডিসেম্বর মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়, এরপরে 14 তারিখে রেজাল্ট দিই। 14 তারিখের দিন সন্ধ্যাবেলা যখন আমাকে, সন্ধ্যাবেলায় রেজাল্ট দিয়েছিল খুব সম্ভবত বিকাল 4টার পরবর্তীতে এক্সাম দিয়েছিল, এবং সন্ধ্যাবেলা আমি যখন হচ্ছে, সবাই আমাকে ফোন করে রেজাল্ট কি, এবং আমি যখন বলি কিছুই হয়নি রেজাল্টে, তখন সবাই আমাকে একদম উড়াধুরা যা পারছে বলছে। প্লাস ওই যে লাস্ট আমার সাথে সবাই কথা বলছে, এইটার পরে আমার সাথে আর কেউ কথা বলেনি। এই স্টোরিটাই হচ্ছে মেইন স্টোরি আসলে অ্যাডমিশন টেস্টের, এটা বলছি এবার। সো এরপরে যেটা হয় সেটা হচ্ছে, ওই দিন 14 তারিখের পরে খুব সম্ভবত 23 কি 25 তারিখে হচ্ছে, বা 27 তারিখে জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্ট ছিল। 14 তারিখের দিকে আমি ডিসাইড করি যে হচ্ছে আমি এবার বাকি ইউনিভার্সিটি প্রিপারেশনগুলো ফোকাস করব, যা হবার হয়েছে। কিন্তু ওই দিন সন্ধ্যাবেলা আমি এত কিছু বাসা থেকে শুনি, এরপরে কিছুক্ষণের জন্য আমি বাইরে বের হয়ে যাই, একটু মানে মুডটা ঠিক করার জন্য। কিন্তু মানে মনের আসলে কিছুই ঠিক হয়নি, ওই রকম সিচুয়েশনে কারো কিছু ঠিক হওয়ার কথাও না। বাসায় আসার পরে আমি দেখলাম যে সবাই আমাকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি ওই দিন আসলে কারো ফোন রিসিভ করিনি, ভয়ে করিনি, কারণ আমার আসলে ততক্ষণে আসলে আর মানে আমি ওই অবস্থায় ছিলাম না যে কারোর সাথে ফোনে কথা বলবো বা কেউ আমাকে কিছু বলবে সেটা আমি শুনবো। আমি 2 দিন কারো কোনো ফোন ধরিনি। এরপরে 17 কিংবা 18 তারিখে ফিজিক্স হান্টার্সের একটা কোর্স ছিল কৃষিগুচ্ছের জন্য। তখন আমি অনেক ভাবি যে আমি কি কোর্সটা এনরোল করবো কি করব না, এবং আমার কাছে টাকাও ছিল না, আমার কাছে জাস্ট কিছু টাকা ছিল, 2000-এর মতো ছিল আমার লাস্ট কিছু টাকা হিসেবে, এবং ওই টাকাগুলো ছিল হচ্ছে আমার জমানো টাকা। তো ওই কোর্সটার দাম ছিল খুব সম্ভবত 1100 কি 1300 এরকম টাকার মতো, যাই হোক ওই কোর্সটা কিনি। এবং আমি আমার ফ্রেন্ডকে বলি, এবং এটা হচ্ছে আমার সেই ফ্রেন্ড যে আমাকে পুরো অ্যাডমিশন টেস্টে খুবই হেল্প করছে। সো আমি আমার ফ্রেন্ডকে বলি যে আমার কাছে তেমন টাকা নেই, আমি যদি এই মানে 2000 টাকার মধ্যে 1300 টাকা দিয়ে জাস্ট কোর্স কিনি, তাহলে বাকি যে টাকা থাকবে ওইটা দিয়ে আমি সামনে যাতায়াত কী করে করবো, আমার তো আরও অ্যাডমিশন পড়ে আছে। তো ও তখন আমাকে বলে যে সমস্যা নেই, কোর্সটা কিনে ফেল, তো যদি পরে টাকা লাগে ওইটা আমি দিয়ে হেল্প করবো। এরপরে ওই কোর্সটা কিনে একটু একটু করে করার চেষ্টা করি। কিন্তু এইখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে এই ঠিক মানে এরপরেও 4 থেকে 5 দিন কেটে গেছে, আমার বাসা থেকে আমাকে কেউ কোনো প্রকার ফোন দেয়নি, একটা বারের জন্য একটা মানুষ খোঁজ নেয়নি যে আমি কেমন আছি না আছি।
যদিও ব্যাপারটা যৌক্তিক হলেও হতে পারে তাদের কাছে, কিন্তু আমার কাছে কোনো দিক থেকে যৌক্তিক না। এরপরে প্রত্যেকটা দিন আমি এত বাজে কাটাইছি, ওইটা হয়তোবা এই ভিডিওর কয়েক মিনিটে বলে বোঝানোটাও সম্ভব না। এরপরে হচ্ছে কোর্স কেনার পরে আমি তখন ডিসাইড করি একদিন যে জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্ট দিব, এবং আমি ওইটার জন্য একদম ফুল ফোকাস পড়াশোনা শুরু করি। 2-3 দিন একদম রাত দিন একাকার করে পড়াশোনা করছি। বাট 2-3 দিন পরে আমার মনে হয়েছে যে আমার অনেক কিছুই এখনো ঠিকঠাকভাবে করা হচ্ছে না, এবং জাহাঙ্গীরনগর যে যাবো আসবো, আমার কাছে ওই টাকাটাও ছিল না, যার জন্য ওই অ্যাডমিশন টেস্টটা দেই না। এবং আমি যাওয়ার জন্য হচ্ছে টিকিট কাটছিলাম না যদিও, কিন্তু তাও সব কিছু একদম না করে দিই। এবং আমি পরে হচ্ছে 2 তারিখে চট্টগ্রাম ছিল আর 3 তারিখে হচ্ছে কৃষিগুচ্ছ ছিল, এই দুইটা এক্সাম দেওয়ার জন্য ফোকাস করি আসলে। আমি মেইনলি হচ্ছে কৃষিগুচ্ছের প্রিপারেশন নিচ্ছিলাম, চট্টগ্রামের প্রিপারেশন একদমই নিচ্ছিলাম না। কৃষিগুচ্ছের প্রিপারেশনের জন্য আমার মেইন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছিল যে আমি ম্যাথে অনেক উইক, আর ম্যাথ আমার তেমন একটা করা নেই। এইচএসসির পর আমি আর ম্যাথ জিনিসটাতে হাত দিইনি, এই জিনিসটাই সবচেয়ে বেশি প্রবলেমেটিক আমার জন্য হয়ে দাঁড়াইছিল। এরপরে ম্যাথ করা একটু শুরু করে দিই, আর মেইন জিনিসপত্রগুলো কোশ্চেন ব্যাংকগুলো এবার একটু ভালোভাবে ঘাটাঘাটি করা শুরু করি। এবার আসি আমার ফ্যামিলির সাথে আমার মেইন সিচুয়েশন যেটা নিয়ে আমার সমস্যা বাড়ছিল। আমার ফ্যামিলির সাথে আমার কথা বলা বা প্লাস আমার মার সাথে আমার কথা বলা বন্ধ হয়েছিল 1 মাস ধরে। 1 মাস ধরে আমার মা আমাকে কোনো প্রকার কোনো ফোন দেয়নি। একটা শহরে আমি একা একটা মানুষ, আমি একা থাকি, এবং আমি যেখানে থাকতাম ওটা বাসার মতো একটা সিস্টেম ছিল, একা রান্না করে খেতে হতো। আমার কাছে টাকাও খুব বেশি একটা ছিল না যে আমি কিছু মানে কিনবো বা রান্না করে খাবো এরকম কিছু একটা। এখন ব্যাপারগুলো আসলে আমি ওইরকম একটা ভাবি না, ওই দিনগুলোর কথা আমি ভাবি না। এমনও দিন গেছে যেদিন আমি আসলে সকাল থেকে মানে খালি ভাবছি যে ঠিক আছে, দুপুরে যদি এটা খাই তাহলে আমার কাছে এই মানে এ কয় টাকা থাকবে, যদি এটা খাই এ কয় টাকা থাকবে। আবার কোনো কোনো দিন আমি এমনও পার করছি সকাল দুপুর রাত 3 বেলা জাস্ট পাউরুটি খাই। এখন হয়তোবা আমি হাসতেছি বা এখন হয়তোবা না হাসলে আমি কান্নাকাটি শুরু করব, ওইটা আমি জীবনেও চাই না করতে। যাই হোক, আমার মনে হয় ওই 1 মাসে কি করে সবকিছু সেভিংস করে চলতে হয় বা কি করে একটু একটু করে মানে খাওয়া দাওয়া সব কিছুতে সেভ করতে হয়, চলাফেরা, আমি সব শিখে গেছি। আর ওই 1 মাসে আমার বয়স এতটাই বেড়ে গিয়েছিল, আমার মনে হচ্ছিল 30-40 বছর আমার এই 19 বছরের জীবনের কাছে কিছুই না। এরপরে কৃষিগুচ্ছে এক্সামের দিনগুলোতে আসি। এক্সামের জন্য যাওয়ার যে টাকা ওইটা আমার কাছে একদমই ছিল না। আমি আমার ওই ফ্রেন্ডটাকে বলি, তো আমার ওই ফ্রেন্ডটা অনেক হেল্পফুল ছিল, আই মাস্ট সে। আমার ওই ফ্রেন্ড আমাকে সব কিছুতে হেল্প করছে, আমার পড়াশোনা থেকে শুরু করে সব সব কিছুতে হেল্প করছে। সো আমার ওই ফ্রেন্ড আমাকে হচ্ছে যাওয়ার টাকাটা দেয়। আমি যে আমার সেন্টার পড়ছিল হচ্ছে ঢাকাতে, আমি যে ঢাকা যাব বা কই যাব কি করব এটাও আমার কাছে কোনো ক্লু নাই, কারণ আমার বাসার সাথে আমার কোনো যোগাযোগই নাই, এবং তারা জানেও না যে আমি ঢাকাতে এক্সাম দিতে গেছি। আমার একটা বান্ধবী আছে, সো আমার ওই ফ্রেন্ডটা মানে আমার বান্ধবীটা রাজশাহীতে থাকে। আমি ওর সঙ্গে যোগাযোগ করি, ওকে বলি যদি ও যায়, ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমি ওকে বলি যদি ও যায় যেন ও আমাকে সাথে করে নিয়ে যায়। যদিও উদ্ভাসের বাসে করে যাওয়া বাসে করে আসা কাইন্ড অফ সেফ একটা জিনিস, বাট তাও আমি ওকে বলি যেন ও আমাকে সাথে করে নিয়ে যায়, কারণ ওর সাথে ওর বাবা যেত। এবং উদ্ভাসের বাসটা ছাড়বে হচ্ছে রাতের বেলা। সো রাতের বেলা ইউজুয়ালি মানে যদি কেউ ভাড়া থাকে বা মেসে থাকে, সাধারণভাবে 11টা-12টার দিকে কাউকে মেস থেকে ছাড়বে না, খুব স্বাভাবিক একটা জিনিস। কারণ সকালবেলা আমাদের এক্সাম ছিল হচ্ছে 11টার দিকে খুব সম্ভবত, আর বাস যে পৌঁছায় হচ্ছে ঢাকাতে সকালে একদম ভোর 5, 5:30, 6টা এরকমের মধ্যে। তো আমি আমার ওই বান্ধবীটাকে বলি, আমার ওই বান্ধবীটা বলে যে সমস্যা নেই আমার বাসায় চলে আসো। আমি ওর বাসায় যাই, যে
আঙ্কেল আন্টি আমাকে বারবার একটা কোশ্চেন করে যে তুমি যে এক্সাম দিতে যাচ্ছ তোমার বাবা মা কেন জানে না, জানবে না কেন, ফোন করো আর করো। তা আঙ্কেল আন্টিকে আমি বলি যে আন্টি আমি বলছি, যদি আমি বলিনি ব্যাপারটা জাস্ট ম্যানেজ দেওয়ার জন্য বলি। দেন আমি আমার ওই ফ্রেন্ডটাকে বলি যে এরকম এরকম, তো বল যে কোনো চিন্তা নিস না, সমস্যা নেই, আমার সঙ্গে চল, এক্সাম ভালো করে দে, সব ঠিক হয়ে যাবে। আমি ওই দিন হচ্ছে এক্সাম দিতে যাই, পরের দিন এক্সাম দিই আর করি। মাঝখানে আমার একটা আপুর সঙ্গে যোগাযোগ হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির। আপুটা খুবই ভালো ছিল। ওই দিন ওই আপুটা না থাকলে আমার মনে হয় আমি এক্সাম হলে ঢুকতেই পারতাম না। আমাদের দুইজনের এক্সাম হল আলাদা আলাদা ছিল। সো আপুটার সাথে আমি দৌড়ে এক্সাম হলে গেছি এবং যাওয়ার পর দেখি যে অলরেডি 5-6 মিনিট লেট হয়ে গেছে। ভাগ্য ভালো যে আমাকে আসলে ঢুকতে দিয়েছে, প্লাস কোশ্চেন পেপার দিয়েছে, সব কিছু দিয়েছে। কোশ্চেন হাতে পাওয়ার পরে, কৃষিগুচ্ছের কোশ্চেন হাতে পাওয়ার পরে আমার শুধু একটা জিনিস মনে হয়েছে, যেহেতু আমি প্রিভিয়াস ইয়ারে এক্সাম দিছি, ওই ইয়ারে আমার প্রিপারেশন ভালো না হলেও মানে ওই ইয়ারের কোশ্চেন দেখে এই ইয়ারের কোশ্চেন যারা অলরেডি এক্সাম দিছে তারা অলরেডি আন্দাজ করতে পারে যে কীরকম কোশ্চেন হয়েছে। আমার কোশ্চেন দেখে মনে হয়েছে যে এই কোশ্চেনে খুব বেশি একটা মার্কস টানবে না, এটা আগের বারের মতোই একটা কোশ্চেন, জাস্ট মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিতে হবে। আমি নিজেকেই বলছি যে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিতে হবে, যদি বায়োলজিও যদি আমি পারি ওইটা দিলেও মানে চান্স হয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমি প্যানিক অ্যাটাকের দোষের 2টা ভুলভাল দাগে আসি। এই 2টা ভুল দাগানোর পরে যখন আমি মানে 4 নাম্বার একটা কোশ্চেনে আসি, যখন দেখি যে আগের 2টা ভুল দাগে আসছে এবং আমার কিছুতেই কিছু মনে হচ্ছে না, আমি তখন আরও প্যানিক অ্যাটাকে পড়ে যাই। একটা কোশ্চেন ছিল না যে কোন অবস্থায় গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। এটা আমি আমার জীবনে মানে 150 বারেরও বেশি পড়ছি, তারও বেশি হবে। বাট এই সিম্পল একটা কোশ্চেন ওই প্রেশারের মধ্যে আমার কিছুতেই মনে আসেনি এবং আমি ভুলভালই দাগাই দিয়ে আসছি। বায়োলজির মতো জিনিস যেটা আমি কিছুটা হলেও ভালো মতো পড়ছি, সেটাও আমি ভালো মতো করতে পারিনি। আমি এক্সাম হলে বুঝে গেছি যে এখানে চান্স আমি পাবো না, সম্ভবই না। এক্সাম দেওয়ার পরে আমি যখন হচ্ছে বাসায় আসার সময় আসে এবং বাসে উঠে আমি ওই দিন খুবই কান্নাকাটি করছি। কারণ ওই একটা এক্সাম ছিল হচ্ছে আমার আশা ভরসার জায়গা, ওই একটা এক্সামে আমি একদম বাজে দিয়ে এসেছি, তাও আবার এত দূর এসে, ঢাকাতে এসে। ততদিনে আসলে আমার লাইফ ক্রাইসিস এত বাজে একটা অবস্থায় চলে গেছিল বলার বাহিরে। এরপরে কৃষিগুচ্ছের এক্সাম দিয়ে বাসায় এসে আসার পরে আরইউর এক্সামের জন্য প্রিপারেশন নিই। আরইউ এক্সামের প্রিপারেশনের কয়েকদিন আগে আমি মানে 3-4 দিন গেছে জাস্ট আমার ওই জিনিসটা থেকে ওভারকাম করতে। বাট তারপরে আবার পড়াশোনা শুরু করে দিয়েছে, সমস্যা নেই, এটা একটু ভালো করে দেই, এটা ভালো করাই যায়। এরপরে এক্সাম দেওয়া শুরু করলাম। এক্সাম যখন দেওয়া শুরু করলাম তখন শুরুর দিকে মার্ক আসতো 52-53, আবার কোনো কোনো এক্সামে হচ্ছে 55.5 এরকম। আমি এটা নিয়ে এত বেশি স্ট্রেসড থাকতাম যে আমার মার্ক কেন 60 আপ করতেছে না। কারণ আমার একটা ফ্রেন্ড বলছে 62-63 না পাইলে কোনোভাবেই চান্স পাওয়া সম্ভব নয় রাবিতে। লাস্ট ইয়ারে ওদের কাট মার্ক একটু বেশি গেছিলো, লাস্ট ইয়ারের কোশ্চেন এই ইয়ারের কোশ্চেনের থেকে একটু সহজ ছিল। সব ইয়ারের কোশ্চেনই কঠিন হয়, এক্সাম হলে বসে সব কোশ্চেনই কঠিন লাগে, বাট তুলনামূলক আসলে ব্যাপারটা। আমি ওই টেনশানে যে আমার মার্ক কেন 62-63 আসতেছে না, এই টেনশানে আমি লাস্টের 4-5 দিন পড়াশোনা করাই বাদ দিয়েছিলাম। আমার সবচেয়ে বোকামির কাজগুলোর মধ্যে এইটা একটা অন্যতম, যে যখনই কোনো অ্যাডমিশন টেস্ট আসে ঠিক তার 4-5 দিন আগে প্রেশারে পড়ে আমি আর পড়াশোনা করি না। ওই লাস্টের 4-5 দিনের পড়াশোনাটা যে কতটা ইম্পর্টেন্ট এবং রিভিশন দেওয়া যে কতটা ইম্পর্টেন্ট, এইটা আমি বুঝতে পারি যখন আমি এক্সাম হলে যাই, যখন এক্সাম দিই তখন আমার মাথায় আসে যে এক্সাম দেওয়াটা কত বেশি ইম্পর্টেন্ট ছিল আর 4-5 দিন আমার রিভাইজ দেওয়াটা কত বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি যদি রাবির এক্সামের সময় যদি ওই 55 থেকে 55.5 নাম্বারের ওপরে যদি কাজ করতাম, যদি এভরিডে আমার ভুলগুলো নিয়ে কাজ করতাম, তাহলে হয়তো বা কিছু হতো। কারণ অল্প কিছু মার্কস, অল্প কিছুর জন্যই কিছু হয়নি। যাই হোক, তো রাবি হচ্ছে আমার টার্গেট একটা এক্সাম ছিল। রাবি কারণ আমি থাকতামই ওইখানে এবং আমি থাকতাম ক্যাম্পাসের অপোজিট সাইডে।
এনিওয়ে, এরপরে হচ্ছে বাসায় চলে আসি। এরপরে আর এক্সাম ছিলই আমার ২টা, এইচএসটিও, গুচ্ছ, এই আর কি। হাজিদারেসের পরীক্ষার সময় বাসায় চলে আসি। বাসায় এসে আর পড়াশোনাই করি না বলা যায়, কারণ ততদিনে আমি অলরেডি গিভ আপ করে দিছি। এবং এই ১.৫ মাস পরে হাজিদারেসের পরীক্ষার ৪ থেকে ৫ দিন আগে আমার মার সাথে কথা হয়। এই কয়দিন আমার কোনো কথা হয়নি। এই কয়দিন আমি কি খাওয়া দাওয়া করছি না খাওয়া দাওয়া করছি কোনো কথা হয়নি। মাঝখানে বাসা থেকে কোনো প্রকার আমি টাকা পয়সা কিচ্ছু নেইনি। এই কয়েকটা এক্সামে আমি যে কয়টা জায়গায় গেছি, প্লাস লাস্ট হচ্ছে ২-৩টা এক্সামের ফর্ম, সব কিছু আমার টাকা দিছিল হচ্ছে ওই ফ্রেন্ডটা। পরে অবশ্য বাসার সাথে যখন কথা বলি তখন সব নর্মাল তো কিছুই হয়নি, নর্মাল কিছু হওয়া সম্ভবও না, কারণ এতদিনের সব কিছু মুছে যেতেও ঠিক ততদিনই সময় লাগবে। ক্ষত আসলে যে কয়দিনে হয়, ক্ষত মুছতেও ঠিক সে কয়দিনই সময় লাগে। এরপরে এক্সাম যখন হাজিদানেশের এক্সাম শেষ হয়ে যায়, যখন আমি বাসাতে একদম স্টেবলভাবে থাকা শুরু করি, বাসার অবস্থা অনেকটাই বেগতিক আমার জন্য, কারণ কোথাও চান্স পাইনি। কিছুটা বলা যায় যে কি বলবো, যাই হোক। এরপরে এক্সামের পরে, হাজিদানেশের এক্সামের পরে চারপাশ থেকে মানুষের কথা শুনতে শুনতে আমি রীতিমতো পাগল হয়ে যাই। এখানে চান্স পাইছে, অমুকের মেয়ে ওইখানে চান্স পাইছে, অমুকের ছেলে ওইখানে চান্স পাইছে, তুমি কি করলা? এই একটা প্রশ্ন, তুমি কি করলা, এই প্রশ্নের জবাব আমার কাছে তখন ছিল না, আর থাকবেই বা কী করে। একটা ব্যর্থ মানুষের কাছে সাধারণত এসব প্রশ্নের কোনো উত্তর থাকে না। এরপরে জোর করে আমার এই স্টোরি আমি একটা জায়গায় বলেছি। তো এই স্টোরিটার আমার মনে হয় জিএসটি অ্যাডমিশনের স্টোরি ওইখানে বলেছে, তাই আমি এই স্টোরিগুলো আর লম্বা করতে চাই না। এর পরবর্তীতে আমি বাসার জোরাজুরিতে নার্সিং এক্সাম দিই। তারপরে নার্সিং এক্সামের পরবর্তীতে যখন রোজা আসে, তখন আমার মনে হয় যে আমার স্ট্রেস কম করার জন্য আমি সারাদিন যা যা পড়তেছি সব কিছু আমি ভিডিও করতে পারি, এবং আমি সারাদিন যা যা পড়তাম জাস্ট একটা করে ক্লিপ নিতাম এবং সেটা আপলোড করতাম। এই আর কি, এইটাই হচ্ছে ইউটিউব জার্নি, নাথিং এলস। এবং আমার সবগুলো ভিডিওতে জাস্ট পড়াশোনায় আমি দেখাতাম, আর কিছুই না। এবং আমি যা পড়ছি সেটাই দেখাতাম, একদম র ভিডিও, কোনো প্রকার এমন না যে আমি যেটা পড়ছি না আমি সেটাও দেখাতাম, এরকমটা না। এবং ওই জিনিসগুলোর পরে যেটা হতো যে আমি প্রত্যেকটা দিন একটু একটু করে পড়াশোনা শুরু করছি। ওয়ান শট ক্লাস, সরি ওয়ান শট না, ওইটাকে কি বলে, আমার এখন মনে আসতেছে না। মানে ওই যে সবগুলো অধ্যায় মিলে ৩-৪ ঘন্টা যে ক্লাসগুলো হয়, আমি প্রত্যেকটা দিন চেষ্টা করতাম যে ওই ক্লাসগুলো দেখার জন্য, এই ক্লাসগুলো জাস্ট রিভাইজ দেওয়ার জন্য দেখতাম আর করতাম। এবং একটা পর্যায়ে এসে আমি মোটামুটি কনফিডেন্ট হয়ে যাই যে ঠিক আছে, কিছু না কিছু হলেও হবে। কিন্তু রোজা যাওয়ার পরে আমি আবার পড়াশোনা অফ করে দিই, একদম অফ করে দিই। লাস্টের 10 দিন যখন বাকি থাকে, তখন আবার আমার মাথায় চিন্তা আসে যে এইটা লাস্ট এক্সাম। আমার অলরেডি ততদিন এমন অবস্থা হয়ে গেছে যে হয়তো বা আমাকে এইবার প্রাইভেটেই পড়তে হবে, কারণ আবারও আমি ন্যাশনালের ফর্ম উঠাইনি। তো ওই 10 দিন আমি মানে একদম টানা পড়াশোনা শুরু করে দিই, সব দিক ঠিক না তাকায়। আমি প্রত্যেকদিন ভাবি যে 16-17 ঘন্টা পড়বো, একদিনও আমি 16-17 ঘন্টা পড়তে পারিনি। খুব বড় জোর হইলে আমি 8-9 ঘন্টা বা 10 ঘন্টার মতো পড়ছি, মিনিমাম 6-7 ঘন্টা, আর ম্যাক্সিমাম হচ্ছে 10 ঘন্টার মতো। এর বেশি আমি আসলে কোনো দিন পড়িনি। প্রত্যেকটা দিন আমি একটা করে পেপার হচ্ছে সলভ করতে, একটা করে পেপার রিভাইজ দিতাম, কোশ্চেন ব্যাংক দেখতাম, আর এক্সাম দিতাম। লাস্টে জিএসটির আগের লাস্ট এক্সামের মার্কসগুলো আমার খুবই কম আসতো। আমি কোনো একটা জায়গায় হয়তো শেয়ার করেছিলাম, কোনো এক্সামে আমার মার্কস আসতো 55, আবার কোনো এক্সামে আসতো 50, 51, 52। আমি অনেকগুলো এক্সাম, লাস্ট 5টা এক্সাম হচ্ছে চর্চাতে দিয়েছিলাম। লাস্ট 5টা এক্সামের সেম মার্কস 50, 52, 53, 50, 52, 53। আমি মাঝে মাঝে ভেবে অবাক হই, একটা মানুষের নাম্বার কি করে একটা সেম জায়গায় স্টেবল থাকতে পারে। মানে নাম্বার কখনো বাড়েও না, কমেও না, ওই এক জায়গাতেই থাকে। এরপরে ফিজিক্স সেন্টার্সের এক্সামগুলো আসলো, তখন আমি এভরিডে এক্সাম দিতাম। এইবার আমি আগের করা ভুলগুলো করিনি। আগে আমি যেটা করতাম, 4-5 দিন আগে থেকে পড়াশোনা বাদ দিয়ে দিতাম। এক্সাম দিলে এক্সামের মার্কস দেখে এতটাই বেশি চিন্তিত হতাম যে ভুল কী করছি সেটা শোধরানোরই চেষ্টা করতাম না। এবার আমি আর এই কাজগুলো করিনি।
আমি প্রত্যেকটা এক্সামে যে ভুলগুলো করেছিলাম সে প্রত্যেকটা ভুলগুলোর আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতাম, এবং পরবর্তীতে তো কোশ্চেনগুলো দেখা যায় যেগুলো ভুল হয়েছে। সেকেন্ড যে এক্সামটা শুরু হতো বা পরবর্তী এক্সাম শুরু হওয়ার আগে আমি প্রথম এক্সামে যে ভুলগুলো করেছি সেগুলো ভালো মতো দেখতাম এবং ওই রিলেটেড কোশ্চেনগুলো পড়ে ফেলার চেষ্টা করতাম। এতে করে আমার ভুল মানে একদম যে মার্ক আমি যে খুব বেড়ে গেছে এরকমটা না। আমি এমনও এক্সাম আছে যেগুলো তো আমি 43.5 42 এরকমও পাইছি ফিজিক্স আন্টার্সের। বাট এগুলো দেখে আমি এবারে খুব বেশি ঘাবড়াইতাম না যে আমার পরীক্ষা খারাপ হবে, এরকম নাম্বার পাচ্ছি, কি হবে না হবে। ফলস্বরূপ যেটা দেখা গেল সেটা হচ্ছে আমি এভরিডে আমার একটা নিজের তালে পড়াশোনা করতেছি, প্রত্যেক দিন রিভাইজ, কোশ্চেন সলভ সবই করতেছি। আমি এখানে একটা ভুল করে বসি, সেটা হচ্ছে বাংলাটা আমি লাস্টের জন্য রেখে দিয়েছিলাম, কারণ যখনই বাংলা পড়তে যেতাম তখনই মনে হতো আমি ফিজিক্স কেমিস্ট্রি না পড়ে বাংলাতে হাত দিছি, বাংলাটা তাও তো পারি একটু, কিন্তু ওইটা আমার করা উচিত ছিল না। কারণ জিএসটির মতো অ্যাডমিশনে 2টা সাবজেক্ট স্ট্রং হইলেই এনাফ, বায়োলজি বাংলা, বায়োলজি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো কিছু। তো বাংলা জিনিসটা আমি শুরুতে যা একটু পড়ছিলাম তাই, আর ওই 9-10-এর বেসিক প্লাস ইন্টারমিডিয়েটের এক্সামের জন্য যা পড়ছিলাম ওইটা দিয়ে আমি বাংলা মোটামুটি দাগায় আসি। এবার আসি এক্সামের লাস্ট দিকে। এবার জিএসটি অ্যাডমিশনের যে কোশ্চেনটা ছিল ওইটা পাওয়ার পরে আমার মানে খুব বেশি একটা যে ভালো ফিল হয়েছে এরকম কিছুই না। কোশ্চেন দেখার পরে আমার কাছে কঠিন লাগছে। এটা আমি জিএসটি অ্যাডমিশন স্টোরিতে অলরেডি বলছি। বাংলা দেখার পরে মনে হয়েছে যে এটা কই থেকে দিছে, এগুলো বাংলা আমি জীবনেও পড়িনি, এগুলো বাংলা মানে একটা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কেউ কখনো এক্সপেক্টই করে না এগুলো বাংলা। দেন বায়োলজিতে আমি দাগাইছিলাম হচ্ছে 20টার মতো, আমার ভুল গেছিল একটা, তার মানে মার্কস যেটা আসার কথা 19.75-এর মতো মার্ক আসার কথা খুব সম্ভবত, বা 18.75 কিছু একটা, যাই হোক, কিন্তু আমার মার্কস এর চেয়েও কম আসছে। বাংলার ক্ষেত্রেও সেম ঘটনা। আমি জানি না এই মার্কসগুলো কই গায়েব হয়েছে বা কি হয়েছে, তারাই যে কি অ্যান্সার নিছে সেটাও তারা পরিষ্কারভাবে কিছুই বলেনি। এই হচ্ছে আমার টোটাল অ্যাডমিশন জার্নি, এবং অবশেষে জিএসটিতে একটা সিট, এবং আমি বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্সে ভর্তি আছি। মাইগ্রেশন অন থাকলেও এবার মাইগ্রেশনের যা অবস্থা ওইটাতে উপরে ওঠাও খুব সম্ভবত সম্ভব না, কারণ উপরে আমার যে সাবজেক্টগুলো আছে ওইগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। তাই ওই সাবজেক্টগুলো আসবে কি আসবে না এটা আমি আসলে বলতে পারছি না। টানা এতক্ষণ কথা বলে আমার আসলে খুবই ক্লান্ত লাগছে। এই হচ্ছে প্রথমবারের অ্যাডমিশন জার্নি, অনেক রোলার কোস্টার একটা জার্নি, অনেক কিছু পার করে আসছি। এখন অবশ্য আমি প্রিভিয়াস দিনগুলোতে ওভাবে তাকে দেখি না, বাট মাঝে মাঝে আমার আগের দিনের কথাগুলো মনে হয়। আগের দিন বলতে তো খুব বেশি দিন না, হয়তো বা 3-4 মাস আগেরই ঘটনা এগুলো। আমার মাঝে মাঝে নিজের দিকে তাকালে মনে হয় যে আমি কত কিছু পার করে আসছি, কতগুলো খারাপ দিনের পরে আমার জীবনে একটা সুদিন। আমি আগে প্রায় প্রতিদিন নিজেকে বলতাম যে সুদিন কবে আসবে, অবশেষে সুদিন আসছে। তবুও এখন মানুষের কাছে থেকে শুনি এই ইউনিভার্সিটি, এই সাবজেক্ট পাইলা, ওই সাবজেক্ট পাইলা না, কিন্তু আল্লাহর কাছে আসলে অনেক শুক্রিয়া দিন শেষে একটা ডিসেন্ট ইউনিভার্সিটি, ডিসেন্ট সাবজেক্ট। আমি আমার জীবনে এর চেয়ে বেশি কোনোদিন কিছু চাইনি। আমি এখন এতটুকু রিগ্রেট করি না কেন মাইগ্রেশন উপরের দিকে যাচ্ছে না, কেন আমার মাইগ্রেশন ওই জায়গাতেই আছে। আমি এটা নিয়ে আসলে আর বিন্দুমাত্র রিগ্রেট করি না। দিন শেষে যে নিজের জীবনের একটা আইডেন্টিটি আসছে এটাই অনেক। পাবলিক ইউনিভার্সিটি অনেকের কাছে অনেক কিছু হতে পারে, বাট আমার কাছে পাবলিক ইউনিভার্সিটি জাস্ট আমার নিজের বেঁচে থাকার একটা ওয়ে, দ্যাটস ইট। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে স্টোরি শুনছো। তোমাদের যদি কারো কিছু জানার থাকে বা যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। ভ্যালিড কোশ্চেন হলে অ্যান্সার দিব ভাই, না হইলে নাই। টাটা।